আসসালামু আলাইকুম। পাকিস্তান বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টি-20 ম্যাচ নিয়ে বিশ্লেষণ করব এই ভিডিওতে। দ্বিতীয় টি-20 ম্যাচে পাকিস্তানকে 23 রানে হারিয়ে ইংল্যান্ড সিরিজে 1-0 এগিয়ে গেল। 4 ম্যাচে টি-20 সিরিজ প্রথম ম্যাচটা পরিত্যক্ত হয়। এখন কিন্তু টি-20 সিরিজটা 3 ম্যাচে রয়ে গেছে। যেহেতু আজকে ইংল্যান্ড জিতেছে, তো ইংল্যান্ড যদি আগামী একটা ম্যাচ জিতে তারা কিন্তু সিরিজ জয় করবে। তো পাকিস্তান কিন্তু আজকে ম্যাচের মধ্যেই ছিল লাস্ট পর্যন্ত। লাস্টে তারা আর্লি উইকেট হারানোর কারণে কিন্তু তারা ম্যাচ থেকে ছিটকে যায়। তো ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে তারা কিন্তু ভালো শুরু করে। ফিল সল্ট আর অধিনায়ক জস বাটলার। ফিল সল্ট 9 বলে 13 রান করে কিন্তু আউট হয়ে যায়। জস বাটলার কিন্তু উইল জ্যাককে নিয়ে ভালো একটা জুটি করে। তো উইল জ্যাক 23 বলে 37 রানে দুর্দান্ত একটা ইনিংস খেলে, 2টি ছক্কা ও 4টি চার তার ইনিংসের ছিল। তারপর জনি বিয়ারস্টো কিন্তু এসে স্ট্রাগল করে খেলতে থাকে। 7 বলে তার প্রথম 1 রান ছিল। তারপরে কিন্তু সে তার স্বাভাবিক খেলা হার্ড হিটিং করতে থাকে। তো তারপরে সে 2টি ছক্কা ও 1টি চারের সাহায্যে 18 বলে 21 রান করে আউট হয়ে যায়। তারপরে হ্যারি বুক সে কিন্তু এসে সুবিধা করতে পারেনি। ইমাদ ওয়াসিমের একটা নিচু বল সে অফসাইডে কাট করতে যেয়ে কিন্তু বোল্ড আউট হয়ে যায়। 2 বলে 1 রান করে পরিষ্কার বোল্ড আউট। তারপর মইন আলী সেও সুবিধা করতে পারেনি, 7 বলে 4 রান করে আউট হয়। লিয়াম লিভিংস্টন সে কিন্তু 3 বলে 2 রান করে অপরাজিত থাকে, সেও একটা বাউন্ডারি হাঁকাতে পারেনি। কিন্তু কাজের কাজটা কিন্তু জফর আর্চার করে 4 বলে 12 রান, 1টি ছক্কা ও 1টি চার। অনেক 1-1.5 বছর পরে কিন্তু আন্তর্জাতিক ম্যাচে খেলছে আর্চার। সে কিন্তু এসে ব্যাটিং এ একটু কারিশমা দেখিয়েছে। তো জস বাটলার কিন্তু প্রায় সেঞ্চুরি কাছে গিয়েছিল এক সময়, মনে হয়েছিল লাস্টের 2 ওভারে তার 20 রানের দরকার ছিল। আমি মনে করছিলাম যে সে একটা সেঞ্চুরি করবে আজকে। আইপিএল এ সে রাজস্থান রয়্যালসে খেলতে পারেনি দেখে মন খারাপ ছিল। সে কিন্তু আর 80 পরে 4 রান করে 84 রানের পরে কিন্তু আর করতে পারেনি। হারিস রৌফের বলে সে শাদাব খানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যায়। যদিও শটটা অনেক সুন্দর ছিল, লং অনে সে ক্যাচটা দিয়ে আউট হয়ে যায়, ধরা খায় লং অনের ফিল্ডারের কাছে। তো পাকিস্তানের পক্ষে কিন্তু নিয়ন্ত্রিত বোলিং করতে পারেনি কেউ আহামরি, কারণ শাহিন শাহ আফ্রিদি 4 ওভারে 36 রানে 3 উইকেট পায়। মোহাম্মদ আমির প্রথম কিন্তু সে 2 ওভারে মাত্র 13 রান দিয়েছিল, লাস্টের 2 ওভারে সে 21 রান দেয়। 4 ওভারে সে 34 রান দিয়ে কিন্তু কোনো উইকেট পায়নি। ইমাদ ওয়াসিম 4 ওভারে 19 রান দিয়ে 2টি উইকেট পায়। সে কিন্তু একটু চাপে রাখে ইংল্যান্ডের ব্যাটারদের। সে প্রথমে উইকেটটি নিয়ে কিন্তু একটু চাপে ফালিয়ে দেয়। হারিস রৌফ 4 ওভারে 34 রান দিয়ে 2টি উইকেট নেয়। প্রথম ওভারে কিন্তু সে 17 রান দেয়। উইল জ্যাক তাকে কিন্তু 3টি বাউন্ডারি হাঁকায়। তো সাদাব খান কিন্তু 4 ওভারে 55 রান দেয়। তার এই মূলত এই 55 রানের উপর ভর করে কিন্তু ইংল্যান্ড 183 রান করে। নাহলে কিন্তু ইংল্যান্ডের রানটা 160 থেকে 70 রানের মধ্যে থাকে। পাকিস্তান কিন্তু ম্যাচের মধ্যে ভালোভাবে থাকতে পারতো। সাদাব খানের 4 ওভারে কিন্তু পাকিস্তানকে ম্যাচ থেকে প্রায় প্রথম থেকেই ছিটকে দিছে, কারণ এটা আহামরি এত ব্যাটিং উইকেট ছিল না। পাকিস্তানের ব্যাটাররা প্রথম থেকে কিন্তু স্ট্রাগল করে খেলছে। যদিও বাবর আজম একটু দেখে শুনে খেলছিল ফখরুজ্জামানকে নিয়ে, তারপরে কিন্তু উইকেটটা অনেক ফ্রি ছিল না যে মারলে রান হবে, আহামরি ছিল না। তো পাকিস্তান কিন্তু এই রানটা একটু বেশি দিয়ে দেয় শাদাব খানের কল্যাণে। শাদাব খান কিন্তু বাটলারের কাছে বেশি মাইটটা খায়, কারণ বাটলার কিন্তু শাদাব খানের 4 ওভারে বাটলার কিন্তু লাস্টে প্রথম ওপেনিং নেমে 18 ওভার পর্যন্ত ক্রিজে ছিল। তো শাদাব খানের কোটা পূরণ করলে কিন্তু বাটলারকে বল করতেই হবে। তো পাকিস্তান তারপর ব্যাট করতে নেমে প্রথমে রেজওয়ান সে একটা হাফ বলি বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয় 3 বলে 0 রান করে মইন আলীর বলে। তো একটা অফ স্পিনার বলার তাকে যদি আপনি শর্ট মিড উইকেটে ক্যাচ দেন, রিজনের মতো একটা ব্যাটসম্যান, সে মনে নিজের প্রতি নিজে বিরক্ত। বাবর আজমে কিন্তু সুইপ করে এলবিডব্লিউ ফাঁদে পড়ে মইন আলীর বলে। তো এই দুইটাই কিন্তু ম্যাচ থেকে পাকিস্তানকে ছিটকিয়ে দেয়, কারণ একটা অফ স্পিনার বলারকে যদি আপনার প্রধান 2 ব্যাটসম্যান উইকেট দিয়ে দেন, তখন অন্য লেগ স্পিনার আছে তাদের শিক্ষিত আদিল রশিদ, তাকে কি করবেন? তো পাকিস্তানের ব্যাটাররা নিজেরা বিরক্ত হয়েছিল। তারপর শায়াম আইয়ুব সে 7 বলে একটা সুন্দর শট খেলেছিল। তার শটটা দেখতে সুন্দর লাগে, আমাদের বাংলাদেশের লিটন দাসের মতো স্টিয়ার করে, বলটা শক্তি দিয়ে মারে না। সে যদি আজকে বলটা আরো শক্তি দিয়ে মারতো সেটা কিন্তু ছক্কা হতে পারতো। বাউন্ডারি লাইনে কিন্তু সে ধরা খায়। তারপর ফখরুজ্জামান যার জায়গাটা ছিল ওপেনিং অন ডাউনে, পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট তাকে কিন্তু এখন 2 ডাউনে 3 ডাউনে নামায়।
সে যদি আরো আগে নামতো, ওপেনিং করতো বা অন্য নামতো, তখন কিন্তু সে এত চাপে থাকতো না, আরো রিল্যাক্স খেলতে পারতো। তাও কিন্তু সে আজকে প্রথমে 3 বলে 12, 21 বলে 45 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে কিন্তু পাকিস্তানকে ম্যাচের মধ্যে টিকে রেখেছিল। সে যখন সে আউট হয় তখন কিন্তু পাকিস্তান ম্যাচে ছিল 6 ওভারে লাস্টে 60-62 রানের মতো দরকার ছিল, পাকিস্তান সেটা নিতে পারেনি। কারণ শিক্ষিত ব্যাটসম্যানের মধ্যে সে তখন ইফতেখার ছিল, আর ইমাদ ওয়াসিম টেলেন্ডার, মূলত আমরা জানি সেই স্পিনার বলা, তাও কিন্তু তার ব্যাটে হার্ড হিটিং অনেক ইনিংস আমরা দেখেছি, বিশেষ করে পিসিএল এ। তো শাদাব খান মাঝখানে 4 বলে 3 রান করে আউট হয়ে যায়, সে একটা সুইপ করে বাউন্ডারি কাছে নিতে পারেনি আদিল রশিদের বলে। আজম খান 10 বলে 11 রান করে, সে একটা হাফ বলি বলে কাভারের মধ্যে, সে কি শট খেলছে নিচেও জানে না। আজম খান একটা প্লেয়ার পিসিএল এর মধ্যে তার ছক্কা দেখলে মানুষ অবাক হয়ে যায়। সে কাভারে শর্ট কাভার একটা ক্যাচ, মনে হয় যে ক্যাচিং প্র্যাকটিস করালো ইংল্যান্ডের প্লেয়ারদেরকে। আজম খান আউট হওয়ার পরে কিন্তু নামে ইফতেখার আহমেদ, সে 17 বলে 23 রান করে একটা দুর্দান্ত ইনিংস। সে যদি থাকতো বা ইমাদ ওয়াসিম থাকতো, ম্যাচটা কিন্তু পাকিস্তান আরো ক্লোজ করতে পারো বা জিততেও পারতো। 6 ওভারে কিন্তু 60 রান তেমন কিছু না টি-20 এই যুগে। তারপর ইমাদ ওয়াসিম কিন্তু ম্যাচটা টেনে নিয়ে গিয়েছিল, 13 বলে 22 রান, একটি ছক্কা 2টি 4 সে মেরেছিল। শাহিন আফ্রিদি 11 বলে 9 রান করে লাস্টে আউট হয়। হারিস রফ 3 বলে 5 রান করে, এছাড়া মোহাম্মদ আমির 3 বলে 5 রান করে, হারিস রফ 2 বলে 3 রানে অপরাজিত থাকে। পাকিস্তান কিন্তু 4 বল আগে অল আউট হয়ে যায়। তো এই যাওয়ার ফলে কিন্তু পাকিস্তান সিরিজ হারার সংখ্যা তৈরি হয়েছে, কারণ আরো 2টি ম্যাচ খেলতে হবে। 2টি ম্যাচের মধ্যে কিন্তু 2টি ম্যাচে পাকিস্তানকে জিততে হবে যদি সিরিজ বাঁচাতে হয়। অন্যদিকে ইংল্যান্ড যদি একটি ম্যাচ জিতে তাহলে কিন্তু তারা সিরিজ জয় নিশ্চিত করবে, যেহেতু প্রথম ম্যাচটা পরিত্যক্ত হয়েছে, 4 ম্যাচের টি-20 সিরিজ এটা ছিল। তো পাকিস্তান পিসিবি কিন্তু পাকিস্তানদের প্লেয়ারদেরকে বলেছে যে যদি এবার টি-20 বিশ্বকাপ জিততে পারে তাদেরকে অনেক বেশি বোনাস দেওয়া হবে। তো তারা এইরকম খেললে আমার মনে হয় না টি-20 বিশ্বকাপ তারা জিততে পারে প্রথম পর্বে, যেহেতু ইন্ডিয়ার সাথে তাদের আর বড় কোনো দল নেই। কিছুদিন আগে কিন্তু তারা আয়ারল্যান্ডের সাথে হেরেছিল প্রথম ম্যাচটা, তারপর কিন্তু আবার তারা 2টা ম্যাচ জয় করে কামব্যাক করে তারপর কিন্তু সিরিজটা জয় করে। তো ইংল্যান্ডের সাথে প্রথম ম্যাচ হারার পরে কি আয়ারল্যান্ডের মতো ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। তো ইংল্যান্ডের যেই দল আজকে বিশ্বমানের একটা দল, তাদের প্রথম থেকে 7টা নাম কিন্তু বলতে গেলে ভাগা ভাগা, যে ব্যাটাররা আসবে আইপিএল এর বা অন্য কোনো দল তাদের সাথে যে খেলে জিততে পারবে এরকমও আমার মনে হয় না। অস্ট্রেলিয়ান ওপেনার ব্যাটসম্যান ট্রাভিস হেড, সে দেখলাম একটা মন্তব্য করছে যে গত বছর ভারতের সাথে অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়লাভ করছে, তারপর ওয়ানডে বিশ্বকাপে ভারতের সাথে খেলে কিন্তু তারা জয়লাভ করছে। তারপর সে একটা অন্যরকম মন্তব্য করে, কারণ সে বলছে পরে যে ভালো দলের সাথে খেললে চ্যাম্পিয়ন হওয়া কিন্তু অনেক গৌরবের, এবার আমরা চাই টি-20 বিশ্বকাপের ফাইনালটা ভারতের সাথে খেলে জিতবো। আরে ভাই ট্রাভিস হেড, এবার তো ভাই তুমি মনে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারবে না, কারণ ইংল্যান্ডের আজকে যে দলটা দিয়েছে সেই দলটার নাম যদি তুমি শোনো তাহলে তুমি নিজে মুগ্ধ হয়ে যাবে যে এটা কোন কোন প্লেয়ার। ফিল সল্ট, জর্জ বাটলার, অন ডাউনে উইল জ্যাক, 2 ডাউনে জনি বেয়ারস্টো, তারপর 5 নম্বরে আছে হ্যারি বুক, 6 নম্বরে মঈন আলী, 7 নম্বরে লিভিংস্টন। তারপরে কিন্তু তাদের আদিল রশিদ কাউন্টি ক্রিকেটে ওপেনিং করে, জর্ডান সেও কিন্তু ব্যাট চালিয়ে খেলতে পারে। স্টপলিকে আমরা বাদ দিলাম, আর্চার কিন্তু আজকেও 4 বলে 12 রান দিয়েছে। আর্চার আমরা জানি বিশাল ছক্কা মারতে পারে। তো 7টা জেনুইন ব্যাটসম্যান দলের মধ্যে বিশ্ববিখ্যাত, আর 3টা কিন্তু চালানোর মতো টি-20 মধ্যে ধরা যায়, যারা ব্যাট চালাতে পারে ছক্কা মারতে পারে তারা কিন্তু টি-20 লাস্টের ইয়ার ব্যাটার। যেমন ওয়েস্ট ইন্ডিজের কিন্তু এরকম 9টা 10টা ব্যাটার, আমরা বলছি যে গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আফ্রিকার সাথে খেলছে, 4টা জেনুইন ব্যাটসম্যান নিয়ে খেলছে আর 7টাই তাদের বোলার। আর যদি আমরা কাইল মায়ার্সকে ধরি তখন কিন্তু 8টাই বোলার। তো তারা শিক্ষিত ব্যাটসম্যান বলতে যা বোঝায় রুস্তম চার্লস আর কাইল মায়ার্স আর ব্র্যান্ডন কিন, এছাড়া অ্যান্ডি ফ্লেচার, এই 4টা ব্যাটসম্যান নিয়ে তারা খেলেছে। দ্বিতীয় ম্যাচের একাদশ তাদের মনে এমন হবে, তাদের যে এবারের স্কোয়াডটা তাদের মধ্যে কিন্তু শিক্ষিত বেশি ব্যাটসম্যানের বেশিরভাগ অলরাউন্ডার, আর এরকম অলরাউন্ডার তারা কিন্তু 10 নম্বরে মেরেও ছক্কা মারতে পারে। যে ব্র্যাডনের কথা মানে আমরা কেউ ভুলি নেই, 4 বলে যে ইংল্যান্ডের সাথে, সে ইংল্যান্ডের সাথে কিন্তু 3টা-4টা ছক্কা মেরে তারপর তারা জিতেছিল। তো ট্রাভিস হেড যে একটা মন্তব্য করেছে, আমি মনে হয় তারা দুজন কোনোভাবে ফাইনালে যেতে পারবে না। ইন্ডিয়ার আইপিএল যে অবস্থা, ইন্ডিয়ার
এবারের যে স্কোয়াডটা দিছে এটার মধ্যে কিন্তু অনেক প্লেয়ারের ফর্মে নেই, দেখি তারা কিরকম কি করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি।